বাংলাদেশের রাবণ রাজা ডক্টর মোহাম্মদ ইউনূসের ঠিক এক অবস্থা। ফুল শুকিয়ে আসছে তার সাম্রাজ্যে, তার রাজত্বে। একে একে আলো নিভে যাচ্ছে, তার গভীর অন্ধকার গিলে ধরছে দেশকে। 6 মাস আগে যখন সিংহাসনে বসেছিলেন তখন কত পাত্র মিত্র অমাত্য তারা ছিল দেশে বিদেশে। হোয়াইট হাউসে বাইডেন, ওবামা, মিস্টার অ্যান্ড মিসেস ক্লিন্টন, তারপরে জর্জ সোরস। শুধু এই নোবেলজয়ী ইউনূসের নামের চমক যে কি দারুণ, সে বিষয়ে বিলক্ষণ অহংকার ছিল স্বয়ং ইউনূসেরও। তাই তিনি বড় মুখ করে বলেও ছিলেন, ক্ষমতায় বসার পর বাংলাদেশের চেহারা পাল্টে দেবেন, অর্থের অভাব হবে না। তার নাম শুনে সারা পৃথিবী থেকেই অর্থ আসবে। দেশের মানুষ সে কথা শুনে জয়ধ্বনি দিয়েছিল তার নামে, কিন্তু 6 মাসের মধ্যে আশা ভরসা সব শেষ। ওই রাবণ রাজার মতোই সব আলো একে একে নিভে যাচ্ছে। বীর চূড়ামণি বীরবাহু বাইডেন যুদ্ধে শয্যা নিয়েছেন, বাকি বন্ধুরা ওবামা, ক্লিন্টন, জর্জ সোরস সব হতমান, অন্ধকার গ্রাস করে ধরছে দেশকে। তবে ইউনূস মিয়া এত সব কিছুর পরেও রাবণ রাজার মতো বলছেন না যে তবে কেন আর আমি থাকি রে এখানে, বরং তিনি হিসেব করছেন। এমনকি ট্রাম্প সাহেব তিনি হিসেব করছেন ক্ষমতায় আঁকড়ে থাকা যায় কিভাবে। এমনকি ট্রাম্প সাহেব নরেন্দ্র মোদীর ওপর বাংলাদেশের ভার চাপিয়ে দিয়ে কড়া বার্তা দেওয়ার পরেও ইউনূসের মুখ থেকে একবারের জন্যও বেরোচ্ছে না যে রাজকার্য ফেলে দিয়ে তিনি এবার সন্ন্যাস নেবেন। ক্ষমতার মোহ এমনই, বলবো সে কথা। তবে তার আগে বলি, নতুন কোন আলোটা বা আলোগুলো নিভল ইউনূসের প্রাসাদে। এই প্রসঙ্গে প্রথম নামটি বিশ্বের 1 নম্বর ধনী ইলন মাস্কের। গত কয়েকদিন ধরে ইউনূস এবং তার চেলারা খুব চেঁচিয়েছে ইলন মাস্ককে নিয়ে। তিনি ইউনূসের সঙ্গে ফোনালাপ করেছেন নাকি, এই কথা বলছেন ইউনূস এবং তার দলবল। তারা এটা প্রচার করছে যে মাস্ক নাকি তার টেসলা গাড়ি তৈরির কারখানা করবেন বাংলাদেশে, তার স্টারলিংক সেটাও নিয়ে আসবেন বাংলাদেশে। আবার তিনি নাকি ইউনূস তাকে তো আমন্ত্রণ করেছেন এই বাংলাদেশে আসার জন্য, আবার পাল্টা নাকি মাস্কও নাকি ইউনূসকে আমন্ত্রণ করেছেন আমেরিকায় যাওয়ার জন্য আলোচনায়, ইত্যাদি ইত্যাদি। এই ফোন কাণ্ডকে বিশ্বাসযোগ্য করতে গল্প ছড়ানো হলো মাস্ক নাকি ভারতের ঘোর বিরোধী, তাই তিনি এই দুঃসময়ে ইউনূসের পাশে দাঁড়াবার বার্তা দিয়েছেন। এই বার্তার আরো লক্ষ্য হচ্ছে ভারত। এই গল্প অনেকটা মার খেয়েছে অবশ্য ওয়াশিংটনে মোদির হোটেলে বউ বাচ্চাদের নিয়ে মাস্কের মোদির সঙ্গে দেখা করতে আসার ঘটনায়। যাক সে কথা। মাস্কের বাংলাদেশে শিল্প করার ঘটনা নিয়ে ইউনূসের দাবির প্রেক্ষিতে সবার মনে একটা প্রশ্নই উঠছে, সেটা হলো এই যে মাস্কের মতো তুখোড় ব্যবসাদার কি বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে শিল্প করার কথা ভাবতে পারেন? এটা কোনো শিল্পপতি ভাবে? যদি ভাবতো তাহলে এত শিল্পপতি বাংলাদেশ ছেড়ে চলে যেত না শয়ে শয়ে। এবং সন্দেহ নম্বর 2, তাহলে কি সত্যি সেন্ট মার্টিন নিয়ে কোনো প্রস্তাব গেছে আমেরিকার কাছে ইউনূসের পক্ষ থেকে, যে প্রস্তাবের কথা এর আগে আমি বলেছি কয়েকবারই? দেখুন, সেই প্রস্তাব বিচার করতে এমন কথা বলা হচ্ছে ট্রাম্প নিজে না এসে এগিয়ে দিয়েছেন ইলন মাস্ককে। দেখুন, রাজনীতিতে কিছুই অসম্ভব নেই, তবুও এই সম্ভাবনা সত্যি নয় বলেই মনে হয়। আর সে কারণে মাস্কের সঙ্গে ইউনূসের ফোন বার্তা গুজব বলে মনে করছে বাংলাদেশের অনেকে। তারা বলছেন, সত্যি কি মাস্ক ফোন করেছিলেন ইউনূসকে? যাই হোক, ইউনূসের নব্য বন্ধু সেই ইলন মাস্ক
আজ নিজেই আর এক কাণ্ড ঘটিয়েছেন, মানে আরেকটি আলো তিনিও নিভিয়ে দিয়েছেন ইউনূসের প্রাসাদে। এরই মধ্যে মরার ওপর খাঁড়ার ঘায়ের মতো মার্কিন যুক্তরাষ্ট্র গতকাল বন্ধ করল বাংলাদেশের জন্য আরো একটি প্রকল্পের অর্থ সাহায্য। এটা USAIDর বাইরে। এই সাহায্যের পরিমাণও খুব একটা কম নয়, 29 মিলিয়ন বা 2,90,00,000 US ডলার, বাংলাদেশের টাকার অঙ্কে 350 কোটি টাকার বেশি। শুধু যে এই টাকাটাই এলো না বাংলাদেশে তা নয়, বড় পরিমাণ ফরেন এক্সচেঞ্জও হাত থেকে চলে গেল বাংলাদেশে। এই টাকাটা আমেরিকা বাংলাদেশকে দিত একটা অদ্ভুত খাতে, শুনলে আপনি চমকে যাবেন। এটা একটা প্রোগ্রামের অঙ্গ এবং সেই প্রোগ্রামের লক্ষ্য ছিল টু স্ট্রেংথেন পলিটিক্যাল পার্টি ক্যাপাসিটি, প্রমোট ডায়ালগ and to reduce political violence. খেয়াল করবেন, to reduce political violence. It worked with political activists, grassroots leaders and university students to encourage peaceful political engagement. বাংলা তর্জমাটা একটু করে নি। রাজনৈতিক দলগুলোর সক্ষমতা বৃদ্ধি, সংলাপ, তাদের বক্তব্যকে মানুষের কাছে প্রচার করা এবং রাজনৈতিক ভায়োলেন্স, সহিংসতা, সেটা হ্রাস করা। আর এই ব্যাপারটা উৎসাহিত করবার জন্য টাকা কাদের কাছে দেয়া হতো? এই শান্তিপূর্ণ রাজনৈতিক সম্পৃক্ততাকে উৎসাহিত করার জন্য রাজনৈতিক কর্মী, তৃণমূল নেতৃত্ব এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে কাজ করেছে, যে শিক্ষার্থীরা বাংলাদেশের বর্তমান পরিস্থিতির জন্য দায়ী। তাহলে বুঝলেন টাকাটা আসলে কি কাজে এসেছে এবং কোথায় লাগানো হয়েছে। বিভিন্ন NGO মারফত এই টাকাটা পেত প্রকল্পের অংশীদাররা। এই টাকায় কি শান্তিপূর্ণ আন্দোলন হয়েছে বাংলাদেশে? কিরকম শান্তিপূর্ণ ছিল সেই আন্দোলন, সেটা নতুন করে আর কি বলবো। প্রকল্পের অর্থমূল্য অনেক বেশি, কারণ যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের 2 সরকার মিলে এই অর্থ দিত। এখন ট্রাম্প সরকারের নবগঠিত ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি বা DOGE, সেই সংস্থার প্রধান হিসেবে ইলন মাস্ক এই অনুদান বন্ধ করে দিয়েছেন। বলেছেন এই টাকা দেওয়াটা পুরোপুরি অযৌক্তিক, সুতরাং আর নয়, বন্ধ করো। দ্বিতীয় যে দেউটি নিভে গেল সেটা হলো দেশের ভেতরের রাজনীতিতে একটা বড় বাঁক তৈরি হয়ে গেছে। খবরে প্রকাশ, বিএনপি এতদিনে পুরোপুরি ইউনূস সরকারের বিরোধী অবস্থান নিয়েছে। তারা দাবি তুলেছে মে-জুন মাসের মধ্যে সংসদ নির্বাচন করতে হবে, আর সেই নির্বাচনের পর নতুন সংসদ ও নতুন মন্ত্রিসভা গঠিত হওয়ার পর তারপর স্থানীয় স্বায়ত্ত সংস্থাগুলোর নির্বাচন করবে সেই নতুন নির্বাচিত সরকার। এই আগে ভাগে ইউনূস এটা করতে পারবে না। তারা কোনোভাবেই তাই ইউনূসের ফাঁদে পড়তে রাজি নয়। এজন্যে বড় খবর, যেটাকে বাঁক বলছি, বিএনপি যে বড় নেতৃত্ব তারা আওয়ামী লীগের সঙ্গেও কথা বলছে। লন্ডনের তারেক রহমান নিজে এই বিষয়ে মায়ের সঙ্গে আলোচনা করে আওয়ামী লীগ নেতৃত্বের সঙ্গে কথা বলছে, যোগাযোগ রাখছে নিয়মিত। আর ভারত নিজেও এটা চায়। ইউনূসের ওপর ইতিমধ্যে চাপ তৈরি করেছে দ্রুত নির্বাচনের জন্য। এই নির্বাচন পরিচালনার জন্য ভারত প্রত্যক্ষ দায়িত্ব নেবে, আন্তর্জাতিক পর্যবেক্ষক নিযুক্ত হবে, যাকে বলে লেভেল প্লেইং ফিল্ড, সেটা কিন্তু নিশ্চিন্ত করবে ভারত। ভারত সেইভাবে এগোচ্ছে। একই সঙ্গে এর জন্য ধরো অনন্তকাল বসে থাকা যাবে না। ভারত নজর রেখেছে ইউনূসের ভাবগতিকের ওপর, কিভাবে ইসলামী রেভলিউশন আর্মি তৈরি করবে, সে IRA, সেটাও কিন্তু ভারত নজর রেখেছে। বেচাল বুঝলে ব্যবস্থা নিতে এক মুহূর্ত দেরি করবে না ভারত। এমনকি ছাত্রদের সঙ্গে মিলে নতুন দল তৈরি করবার যে প্রস্তাব, যে মানে পরিকল্পনা নিয়েছে ইউনূস সরকার, সেই সরকারকে সেইটা করতে দেবে না।
ও বিএনপিও দেবে না, আওয়ামী লীগও দেবে না, এবং ভারত সরকারও সেটা করতে দেবে না। বেশি হেরিতেরি করলে, গোলমাল করলে আমাদের ইউনূস সরকারকে বদল করে নতুন সরকার প্রতিষ্ঠা করতে দেরি করবে না ভারত। আর এর বাইরে আর একটা খবর, সেটা হচ্ছে বিদ্যুতের খবর। আদানির বিরুদ্ধে খুব বড় বড় কথা বলেছিলেন ইউনূস। আজকে সেই আদানির প্রায় পায়ে ধরার মতো অবস্থা, কারণ গ্রীষ্মকাল এসে গেছে এবং এখন বিদ্যুতের চাহিদা ভয়ঙ্কর ভাবে বাড়বে। সেটা দেওয়ার কোনো ক্ষমতা এই সরকারের নেই। আদানির কাছে তারা কিছু ছাড় চেয়েছে, আদানি বলেছে একটা পয়সা ছাড় দেব না, এবং আদানি এখনো বলেনি যে তারা অতিরিক্ত বিদ্যুৎ, যেটা 1600 মেগাওয়াট, যেটা বিদ্যুৎ এতদিন দেওয়ার কথা প্রথম থেকে ছিল, হাসিনা সরকারের আমলে যে ব্যাপারে চুক্তি হয়েছিল, সেই চুক্তিকে বন্ধ করবার জন্য নানা রকম কথা বলেছিল এই ইউনূস সরকার, যার ফলে ঝাড়খণ্ডে তাদের 2টো ইউনিটের একটা ইউনিটকে বন্ধ করে রাখতে হয়েছে। সেই বন্ধ রাখা ইউনিট নতুন চালু করতে গেলেও সময় লাগবে। সুতরাং আদানির কাছে কোনো কলকে এই সরকার পাচ্ছে না। ইউনূস সরকার একটা বিরাট সমস্যার মুখে পড়তে যাচ্ছে এই বিদ্যুৎ নিয়ে। মানে সত্যি অর্থেই এখন ইউনূসের ওখানে একে একে নিবিছে দেউটি, আলো আর জ্বলবার কথা নেই।